যে এই যে আমাদের পাশ্চাত্যের একটা কাঠামো, একটা 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 থিয়েটার স্ট্রাকচার আমাদের সঙ্গে এসে ধাক্কা খেলো, এবং সেটা ইনভিডেন্টলি সেই সময় আমাদের মূল বাংলার লোকনাট্য হচ্ছে যাত্রা, অর্থাৎ আমাদের এখানকার একটা ফর্মের সঙ্গে এসে, একটা পারফরমেন্সের ফর্মের সঙ্গে এসে ধাক্কা খেলো। তার যে মাঝখানের যে পার্টটা, অর্থাৎ সংস্কৃত থিয়েটার থেকে যে এই যে জার্নি আমাদের, এই মাঝখানে একটা বড় অংশ যেটা আমরা দেখলাম আগের দিন, আমরা বোঝার চেষ্টা করেছি সারা ভারতবর্ষের প্রেক্ষিতে, যে একটা অংশ প্রায় সংস্কৃত থিয়েটার, তার মাঝখানে কিছু জানা যাচ্ছে না, এবং তারপরে একটা যাত্রা, এবং যাত্রার তার শুরু কোথা থেকে সেটা নিয়ে অনেক গবেষণা চলছে। কিন্তু আমরা এইটাই এখন খোঁজার চেষ্টা করব যে আমাদের যে সংস্কৃত নাটকের পর থেকে আমাদের যে বাংলার কি কি এলিমেন্ট আমরা খুঁজে পেতে পারি, মানে সেটা খোঁজার পথ কি। যেহেতু আমাদের আর কোনো কিছু লিখিত কোনো কিছু পাচ্ছি না, লিখিত পাওয়ার মধ্যে আমাদের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের মূলত সাহিত্য। তাহলে সেই বাংলা সাহিত্যের যে বিভিন্ন অংশ, তার মধ্যে আমরা একটুখানি খোঁজার চেষ্টা করছি, সেটাই আমাদের টার্গেট। করে আমরা দেখবো যে যাত্রা অবধি যে এই যে পৌঁছবো, সেখানকার এলিমেন্টের চেঞ্জ কি কি হচ্ছে। তাহলে পরে যখন আমরা এই সময় দাঁড়িয়ে কাজ করব, তখন আমাদের কাছে পরিষ্কার থাকবে তাহলে ওই এলিমেন্ট গুলোই কেন আমাদের কাছে যখনই ব্যবহার করা হয়, মানে কেন দেবী সর্পমস্তাতে কথক এবং গান এবং ট্রানজিশন গানগুলো কেন এটা ওয়ার্ক করে, তার একটা জেনেটিক কারণও আছে দীর্ঘদিন ধরে। তার কারণটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে ওই স্পেসটার মধ্যে এইভাবেই আমরা দেখেছি আর কি, এইভাবে আমরা থিয়েটারটাকে দেখতে শিখেছি আর কি, পারফরমেন্সটাকে দেখতে শিখেছি। নাট্যশাস্ত্রে আমরা দেখেছি যে আমাদের যে প্রবৃত্তি, যেটাকে আমাদের ওড্র মাগধী প্রবৃত্তি, সেটার দুটো আমরা স্টাইল হিসেবে সেটা খুঁজে পেতে দেখা যাচ্ছে নাট্যশাস্ত্রে লেখা আছে তার দুটো স্টাইল আছে। দুটো স্টাইল মিলেমিশে ওড্র মাগধীর দুটো বৃত্তি মিলে এই ফরম্যাটটা তৈরি হচ্ছে, ওড্র মাগধী প্রবৃত্তিটা তৈরি হচ্ছে। সেটা হচ্ছে ভারতীয় কৌশলী, তার মানে হচ্ছে ড্রামাটিক স্পিচ থাকছে আর জেস্চার এবং ডান্স মুভমেন্ট থাকছে। তাহলে আমাদের এই অঞ্চলের যত পারফর্মেটিভ যে এলিমেন্ট গুলো থাকবে, তার মধ্যে কথা এবং নাচ গান, এটা কিন্তু সংস্কৃত নাটকের থেকেই ছিল। তার ফলে পরবর্তীকালে আমরা যখন ওই মাঝখানে মিসিং লিঙ্কটা খুঁজে বার করার চেষ্টা করছি, যে সংস্কৃত যখন বাইরের আক্রমণ হতে শুরু করলো, যে ভারতবর্ষের চেঞ্জেসটা যেটা দেখিয়েছি, ইন্টারনাল কনফ্লিক্ট, বাইরের আক্রমণ, এই সমস্ত মিলেমিশে যাওয়ার পর তারপরে কি কি ঘটছে, তাহলে সেখানে আমাদের এইটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এই যা যা কিছু আমরা খুঁজে বার করার চেষ্টা করব, এই এলিমেন্ট গুলো আছে কিন্তু একটু খুঁজে বার করার চেষ্টা করবো। আমরা চর্যাপদে দেখি, যেটা বিনাপা লেখা, আমাদের বিনাপার লেখা 17th যে চর্যাটা আছে, তাতে এইটা লেখা আছে, সবাই দেখতে পাচ্ছে নিশ্চয়ই। তাহলে এখানে লেখা রয়েছে যে নাচন্তি বাজিল আর গাউন্তি দেবী। তাহলে এই যে বাজিল মানে হচ্ছে হে বজ্র, বাজিলও নয় কিন্তু এটা, মানে নাচন্তি বাজিল গাউন্তি দেবী বুদ্ধ নাটক বিস্মাহই। তার মানে হে মানে বজ্র নাচলো এবং দেবী গাইলো, এবং বুদ্ধ নাটক বিস্মা হয় মানে খুব কঠিন, অত সোজা নয় বিষয়টা। তো তার মানে নাচ এবং গান এবং নাটক, এই তিনটে শব্দ আমরা চর্যাপদে খুঁজে পাচ্ছি। তাহলে সাহিত্যে যখন একটা কোথাও না কোথাও রয়েছে, তাহলে পারফর্মেটিভ স্পেসটা কি হতে পারে, তার মানে নাচ গান। এবং আমরা দেখছি যে বাজিল মানে হে বজ্র মানে পুরুষ, আর দেবী গাইছে মানে নারী। তাহলে এখানে নারী পুরুষের একটা কম্বাইন্ড পারফরমেন্স এবং নাচ গান দুটো এলিমেন্ট হিসেবে নাটক মানে একটা পারফরমেন্সের, আমাদের দেখো নাটক শব্দটা তো আমাদের ভারতের নাট্যশাস্ত্রেই আমরা পাচ্ছি এবং তার ডিটেল বিশ্লেষণ পাচ্ছি। তো এমন নয় যে আলটপকা নাটক শব্দটা চর্যাপদে ব্যবহার করা হয়েছে। তার কারণটা 10th চর্যাতেও, মানে বিনাপার লেখা, তাতেও কিন্তু মানে আমরা যদি খেয়াল করে দেখি যে আমরা নৃত্য প্রতিবেশী ডম্বির নৃত্যকলা আমরা দেখতে পাবো। তার মানে গোটা চর্যাপদ জুড়ে যে বিভিন্ন রেফারেন্স এবং ক্রস রেফারেন্স আছে, তার মধ্যে কিন্তু নাচ গান এবং নারী পুরুষের একটা কম্বাইন্ড পারফরমেন্সের রেফারেন্স
আমরা কিন্তু সাহিত্যে পাচ্ছি। ইভেন বৌদ্ধ ধর্মের যে লোকায়ত রূপ, আমি নাথপন্থাকে আমি বৌদ্ধ ধর্মের লোকায়ত রূপ বলাই ভালো, সেই নাথপন্থার নাথ গীতিকার পরে একটা গোরক্ষ বিজয় বলে একটা পালা আছে, গোরক্ষনাথের ইয়ে করে, তাতে খুব ইন্টারেস্টিং কতগুলো লাইন আছে যে গোরক্ষ বিজয়, যে নাচেন তো গোরক্ষনাথ তালে করি ভর, মাটিতে না লাগে পদ আবেগ উপর, নাচেন তো যে গোরক্ষনাথ ঘাগরির রোলে, কায়সাত মাদল হেন বলে, হাতের ঠমকে নাচে পদ নাহি লড়ে, গগনে মন্ডলে যেন বিজুলি সঞ্চরে। এবার খুব ইন্টারেস্টিং জায়গায় এর কস্টিউম যদি দেখি, কস্টিউমটার মধ্যে ঘাগরি পাচ্ছি, রোল মানে শব্দ। এবার এই যে কায়সাত মাদল, মাদল যে বোলটা বলছে সেটা হচ্ছে কায়সাত। এবার সাধনা, কায়া সাধনা হচ্ছে নাথপন্থীদের মূল সাধনার একটা অংশ। তাই নাথপন্থীদের যে নাথ সম্প্রদায়ের যে পালা, সেই পালার মধ্যেও আমি পাচ্ছি নৃত্য এবং নাট্য, এবং তার সঙ্গে একটা বাদ্যের রেফারেন্সও পাচ্ছি। তার মানে পারফরমেন্সের রেফারেন্সে নৃত্য নাট্য আগেই পেয়েছি আমরা চর্যাপদে, পরে আমরা দেখলাম বাদ্য অ্যাসোসিয়েটেড হলো। তার কারণটা হচ্ছে যে, এবং এখানে পরে মীননাথের যে লেখা আছে তাতেও মাদলের তাল শুনি বলে মিন রায়ে, মাদলের রাত্র কেন গুরু মোর কহে, নাট করো নাটুয়া তালো বহে চলে। এবার এই যে নাটুয়া শব্দটা পাওয়া গেল, সেটা কিন্তু নাথ সম্প্রদায়ের রচনার মধ্যেই পাওয়া যাচ্ছে। এবার এই নাথ গীতিকা পালা পরবর্তীকালে যখন আমরা যেটাকে গোর্খের পালা বলি, ইনফ্যাক্ট নেপালেও যদি আমরা খেয়াল করে দেখি, নেপালেও একটা ফরমেশন আছে যে ফরমেশনটাকে গোর্খের পালা বলে। চারজন একসঙ্গে করে পালা উপস্থাপনা করে, এটা এমনি দেখতেও পাওয়া যায়, এখনো পর্যন্ত নেপালে পারফরমেন্সটা হয়। এবার বেসিক্যালি শিব যেহেতু অনার্যদের দেবতা, মানে তার বিভিন্ন রকম নাম এই এন্টার নাথ গীতিকার অ্যাসোসিয়েশন রয়েছে, নটেশ, নটরাজ, মহানাট, নটনাথ। তাহলে এই যে এতগুলো শব্দ, তার সঙ্গে সব মহেশের শিবের কিন্তু এই নামগুলোর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে নট শব্দের একটা অ্যাসোসিয়েশন রয়েছে। আমরা আগের দিন খেয়াল করে দেখেছি কিনা জানো, মামাল্লাপুরমে আমি যে ভরত সে কেবের কথা বললাম, সেখানেও কিন্তু শিবের উপাসনা করা হচ্ছে। এবং নন্দিকেশ্বরের যে অভিনয় দর্পণ আছে, যদি একটু পরে কেউ অ্যাভেলেবেল, আমার কাছে পিডিএফ আছে, কেউ যদি পড়তে চায় পড়তে পারে, তাতে কিন্তু শুরু হচ্ছে শিবের প্রশস্তি দিয়ে। সুতরাং পারফরমেটিভ স্পেসের মধ্যে এই যে যখন আমরা নাট্য শাস্ত্রের মধ্যেও পাচ্ছি যে ব্রহ্মা বিষ্ণু এই যে কৌশিকী এলিমেন্টটা, এই যে নাচ গানের এলিমেন্টটা, এটা ইনফ্যাক্ট কিন্তু মানে শিবের কনসেপ্ট, শিব কিন্তু দিয়েছিলেন এই কনসেপ্টটা। তো বলে এন্টার এই পারফরমেটিভ স্পেসের মধ্যে শিবের অ্যাসোসিয়েশনে যে সেক্টটা বেরোচ্ছে, সেই সেক্টটা কিন্তু তারা পারফরমেটিভ স্পেসের মধ্যে রয়েছে। এবার প্রাচীন বাংলাতে আমাদের নাথ সম্প্রদায় মানে হচ্ছে একদম কৃষিজীবী কোচ উপজাতি, যারা সমাজের একদম ব্রত আচারের মধ্যে যাচ্ছে, এবং শিবের উৎসব, শিবের গাজন, এটা একদম যদি আমরা ডায়নোসাসের সঙ্গে যদি আমরা মেলাই, ডায়নোসাসের রিচুয়ালের সঙ্গে যদি মেলাই, তাহলে শিব হচ্ছে কৃষি বিষয়, মানে ফসলের ভবিষ্যৎ এবছর, সেইটার একটা পারফরমেন্সের সিড, এবং তার সঙ্গে কৃষি জীবিকার একটা অ্যাসোসিয়েশন রয়ে যাচ্ছে। এবং এখানে মূল সন্ন্যাসী রয়েছেন, মানে এবং সব থেকে বড় কথা মূল সন্ন্যাসী এবং সঙ্গে যারা পারফরমেটিভ স্পেস রয়েছে তারা অভিনেতা। যদি কেউ গাজন দেখে থাকে তাহলে তারা বুঝবে ইটস এ ভেরি বিগ রিচুয়ালিস্টিক পারফরমেন্স। এবং এই পারফরমেন্সটা মানে এটার যে বিশালত্ব, এটার যে এবং একই সঙ্গে যে ভয়াবহতা, দুটো কিন্তু সমানভাবে মিলেমিশে থাকে। তার ফলে এটা কিন্তু এই শুধুমাত্র একটা মানে এটাকে ধর্মের সঙ্গে অ্যাসোসিয়েশন যেমন আমরা করব, তেমনি আমরা একটা পারফরমেটিভ অ্যাসোসিয়েশনও করব। তার কারণ পরবর্তীকালে আমরা দেখেছি যে মালদাতে যেমন একটা আদ্যের গম্ভীরা, মানে এটাও কিন্তু মানে শিবকে গম্ভীর বলা হয়। তো আবার ধর্ম ঠাকুরের আসনটাও গম্ভীরা কাঠ দিয়ে তৈরি হয়, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। এই যে মালদার আদ্যের গম্ভীরার যে যেটা এখন প্রায় অবলুপ্ত হয়ে গেছে, আদ্যের গম্ভীরাটা, তাদের যে মুখাটা, এটা কিন্তু একদম মানে বেসিক্যালি এই শিবের রিচুয়ালস থেকে শুরু হয়। শিব থাকলে অবশ্যই কালী থাকবেন, এবং তার একটা বড় রিচুয়ালিস্টিক আমরা দক্ষিণ দিনাজপুরে দেখেছি। দক্ষিণ দিনাজপুরও একই রকম ভাবে পরবর্তীকালে যে মুখা নাচ, সেটা ডাইরেক্টলি এর সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়, ইটস ডিফারেন্ট, কিন্তু ওখানে মূল সেক্ট কালী,
কিন্তু এটা যেমন অ্যাসোসিয়েশনের শিপ শুরু। এবং আমরা যদি এর প্যারালালি যদি ভাদু, টুসু, ধামালি, ঝুমু মানে যাই দেখি না কেন সবগুলো কিন্তু নৃত্য এবং নাট্যের একটা বড় জায়গা রয়েছে। এবং আরেকটা ইন্টারেস্টিং জায়গা যে বীরভূম, হুগলি, বাঁকুড়া, বিহার এই অঞ্চলটা জুড়ে একটা ধর্ম পূজা হয়, যদি কেউ খেয়াল করে থাকে, বেড়াতে গিয়েও যদি খেয়াল করে থাকে, ধর্ম মানে সূর্যের পূজা। সূর্য মানে হচ্ছে সাদা, মানে হোয়াইট, মধ্যাহ্নের সূর্য যাকে দেখা হয়। রামাই পণ্ডিত একটা পুরাণ লিখেছিলেন, সেটা হচ্ছে আগম পুরাণ, যেটাকে শূন্য পুরাণ বলে। তার মধ্যে ধর্ম পূজার যেমন বিধান আছে, তার সঙ্গে মুসলমানদের বঙ্গবিজয় সম্পর্কে একটা পাঁচালি আছে, খুব ইন্টারেস্টিং একটা পাঁচালি আছে। এবং সেই পাঁচালির মধ্যে আমরা যদি খেয়াল করে দেখি, তার মধ্যে পারফর্মেটিভ স্পেসের মধ্যে প্রচুর জায়গা রয়েছে। যেমন মানে পুজোর পদ্ধতি যেমন তো রয়েছে ওর মধ্যে, কিন্তু এটা 3টে ধর্মশিলা তৈরি করা হয় এবং সেখানে যুদ্ধের অভিনয় করা হয়, যেটাকে বলে লাপড়া ভাঙা। এবার ধর্মমঙ্গলের যে গান হয়, যেটা মানে মূলত 24টা পালায় ধর্মমঙ্গল হয়, 12 দিন ধরে হয়, এখনো হয়। এবং শেষ পালাটাকে বলে জাগরণ পালা। এবার এই নায়ক যে সে কিন্তু হিস্টোরিক্যাল ক্যারেক্টার নয়, লাউসেন। এবং দুটো কম, একটা হচ্ছে নায়ক লাউসেনের গল্প একটা হয়, আর একটা হচ্ছে হরিশ্চন্দ্র পালা হয়। অবশ্যই ধর্ম পুজোর মধ্যে হরিশ্চন্দ্র পালা হয়, সেটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার। তার মানে একটা নন হিস্টোরিক্যাল ক্যারেক্টার আর একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার ধর্মমঙ্গলের সঙ্গে মিলেমিশে যাচ্ছে। এবং ধর্ম পূজার মধ্যে ওই একই রকম প্যাটার্নে, আগে যেটা বললাম একজন গায়ন থাকছে, মূল গায়ন থাকছে। আগের যেমন যে বললাম 4 জন গায়ন নাদগীতিকা পালার ক্ষেত্রে, এখানে গায়ন যেমন থাকে, মূল গায়ন একজন, তার সঙ্গে দোহার থাকে, আর ওই ঘুমমুট থাকে, সামান্য ইনস্ট্রুমেন্ট থাকে। সুতরাং একটা স্পেস তৈরি হতে আরম্ভ করলো এই পুরো বাংলার মধ্যে, যেখানে কিন্তু পারফরমেটিভ স্পেসে সমস্ত রিচুয়ালিস্টিক জায়গার সঙ্গে আরেকটা সেক্ট তৈরি হতে আরম্ভ করলো। তারা কিন্তু পারফরমেন্সই করে, তারা কিন্তু ওই পুজো বা যে কোনো ইয়ের মধ্যে তারা পারফরমেন্স করে। সব থেকে ইন্টারেস্টিং জায়গা তৈরি হলো হচ্ছে গীত গোবিন্দের ক্ষেত্রে। এবার গীত গোবিন্দের ক্ষেত্রে পরবর্তীকালে মানে জয়দেব যখন লিখেছিলেন, তখন উনি ছিলেন একজন ব্রাহ্মণ, মানে একদম পঞ্চপোষক স্মার্ত ব্রাহ্মণ। তো লক্ষণ সেনের রাজসভার জন্য উনি কাব্য লিখেছিলেন, প্রেমনিদা। তো এবং সেটা মূলত কাম কল্পনা শৃঙ্গার রসের কাব্য। কিন্তু পরবর্তীকালে যখন রূপ গোস্বামী এটার ব্যাখ্যা করেন, তখন গৌড়ীয় বৈষ্ণব সমাজ এটাকে প্রায় মানে ধর্মগ্রন্থ হিসেবে এটাকে ট্রিট করতে আরম্ভ করে। বাট বেসিক্যালি ইট ওয়াজ নট লাইক দ্যাট। সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গীত গোবিন্দের ক্ষেত্রে তার ভাষা সংস্কৃত, কিন্তু তার ছন্দ, তার রীতি, তার ভঙ্গি সব কিন্তু লোকায়ত। এটা কিন্তু 12th সেঞ্চুরির কথা বলছি আমরা। এবং আমরা পাহাড়পুর বা ইয়েতে ময়নামতি দেখেছি, পোড়ামাটির ফলক, যেখানে জয়দেব গীত গোবিন্দের গান গাইছেন এবং তাতে পদ্মাবতী তার স্ত্রী নাচছেন। সৌমিত্রের লেখার মধ্যে আমরা পাই যে মানে ভীমরাও শাস্ত্রী বলছেন যে উনি জিজ্ঞেস করেছিলেন পণ্ডিত ভাতখান্ডেকে যে জয়দেবের গীত গোবিন্দের সুর, বলছেন যে আরে এ তো মালাবার থেকে নেওয়া। আবার দেখা যাচ্ছে যে জয়দেবের এই গীত গোবিন্দের দুটো গান, অপভ্রংশ সেটা হচ্ছে মারুর আগে, সেটা কিন্তু শিখদের গ্রন্থ সাহেবের মধ্যে রয়েছে। তার ফলে সবটা এই যে একটা পারফরমেটিভ স্পেসও রয়েছে, যে শুধুমাত্র এটা কাব্য পরবর্তীকালে শুরু হয়েছিল যেখান থেকে লক্ষণ সেনের রাজসভা থেকে একটা কাব্য লেখা, কিন্তু পরবর্তীকালে পারফরমেটিভ জায়গা থেকে, যদিও এটাকে ধর্মগ্রন্থ বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে প্রচুর এলিমেন্ট রয়েছে, যে এলিমেন্ট গুলো কিন্তু সবটাই পারফরমেন্স রিলেটেড। এবং আমরা আজকের দিনেও আমরা যদি দেখি যে কীর্তনিয়া, আমরা আগের দিন যেটা অঙ্কিয়া নাট বললাম, যাত্রা, লীলা নাটক, এই সমস্ত কিছুর যদি সিড বলি, আমরা বীজ বলি, এই বীজ কিন্তু গীত গোবিন্দ। 3টে ক্যারেক্টার থাকে, সখী, রাধা, কৃষ্ণ। এবার এই যে চরিত্রগুলোর যে উক্তি, তার যে শ্লোক, সেটা অধিকারী, আর গায়নরা গাইছে, অন্য চরিত্রের উক্তি বলছে, আর দোহাররা ধোয়া ধরছে। এই যে স্ট্রাকচারটা গীত গোবিন্দের, এটা কিন্তু আমরা কীর্তনিয়াতে, অঙ্কিয়া নাট এবং ইনিশিয়াল পুরনো দিনের যাত্রা, তার অ্যাসোসিয়েশন বা ফরমেশন তৈরি হচ্ছে কিন্তু গীত গোবিন্দের মধ্যে। নক্তং ধীরুরয়ং ত্বমেব তদিমং রাধে প্রিয়ং প্রাপয়। ইত্থং নন্দনিদেশতশ্চলিতয়ো। যাক, এটা প্রত্যেকে চাইলে এটা গীত গোবিন্দ এটা শোনা পাওয়া যায়, এখন চাইলে তোমরা শুনে নিও। খালি এইটুকু বলবো যে গীত গোবিন্দ খুব ইন্টারেস্টিং একটা রোল প্লে করছে আমাদের এর জায়গা থেকে।
এবং পরবর্তীকালে আমরা যদি দেখি যে এই সমস্ত মানে শ্রীকৃষ্ণ কীর্তন আসার আগে মানে এই প্যারালালি সাবঅল্টার্ন স্পেসের মধ্যে আমরা যদি ছো বা নেটো বা নাটুয়া তাদের যে ইনিশিয়াল লেটো সং এইগুলোরও কিন্তু একটা সিড পার্ট আমরা গীত গোবিন্দের মধ্যে পাই। এবার চলে আসি শ্রীকৃষ্ণ কীর্তন, এটা 14 to 15 সেঞ্চুরি, তার একটু পরে। সেটা আমরা বলতে পারি এখান থেকে ধামালি, রাম পাঁচালী, ভরত পাঁচালী, মঙ্গল ব্রত, পীর পূজা, সমস্ত কিছু বেসিক অ্যাসোসিয়েশন কিন্তু তৈরি হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন থেকে। এবার বড়ুচণ্ডী দাসের এই যে লেখা 13 খণ্ডে লেখা, এর মধ্যে আমরা যদি একটু স্ট্রাকচারালি দেখি খুব ইন্টারেস্টিং কতগুলো জিনিস আছে। প্রথম কথা হচ্ছে বর্ণনার পাঠ রয়েছে, একটা রয়েছে সংলাপ প্লাস বর্ণনা, আর একটা রয়েছে উক্তি প্রত্যুক্তি, মানে একদম একজন কথা বলছে তার উল্টোটা আর একজন হচ্ছে একক সংহার, সলিলকি, যেটাকে বিথি বলা হয়। তাহলে এই যে শ্রীকৃষ্ণ কীর্তনের যে লেখার ধরন, সেটাই ইটসেলফ একটা পারফরমেন্সের জায়গা। এবার কেন পারফরমেন্স সেটা একটুখানি মানে আমরা যদি ডিকোড করি তাহলে দেখবো যে তাম্বুল খণ্ডের মধ্যে প্রথমে বর্ণনা হচ্ছে যে আচম্বিতে বুড়িটাকে বৃন্দাবন মাঝে বিনয় করিয়া পছন্তি দেবরাজ। এবার কৃষ্ণ বলছে কথা হইতে তো কিবা তোর কাজে একাকে বলেছে কে হে বৃন্দাবন মাঝে, মানে এই যে একটা বর্ণনা, তারপরে একজনের ডায়লগ, উল্টো দিকে এবার প্রত্যুক্তি যাচ্ছে যে গোঠে হইতে আসি আমি বুড়ি গোয়ালিনী, আগু তো চলিলি মোর সুন্দর নাতনি। অর্থাৎ এটা কিন্তু পুরোটাই এই সংলাপ, অর্থাৎ বর্ণনা, সংলাপ, বর্ণনা, উক্তি, প্রত্যুক্তি এবং একক সংলাপ। আমরা যখন রাসলীলা দেখবো, রাসলীলার ধরনের মধ্যে কিন্তু একটা এইরকম রয়েছে। আমি একটা ছোট্ট কৃষ্ণ কীর্তনে একটা ছোট্ট অংশ ছবি ব্যানার্জির গাওয়া, ছবি ব্যানার্জির নাম হয়তো অনেকে শোনেনি, কিন্তু শুনলে বুঝতে পারবে এর মধ্যে প্রচুর পারফর্মেটিভ এলিমেন্ট রয়েছে। এর মধ্যে আমরা পাবো মানে ইনস্ট্রুমেন্ট হিসেবে পাবো বীণা, তানপুরা, করতাল, মৃদঙ্গ। এর মধ্যে আমরা বিধি পাবো, মানে না কিভাবে নাচবে সেই তার বিধি পাবো, এবং যে নাচ করছে অর্থাৎ কৃষ্ণকে আমরা বলছি নাটুয়া, নটবর, নটশেখর, নটচূড়ামণি, এবং তাই নয় কি তালে নাচবে সেটা নিয়েও ডিটেল বর্ণনা রয়েছে। সুতরাং শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে পারফরমেন্সের খনি, যদি আমরা ডিকোড করতে পারি। কিন্তু কি তালে নাচতে হবে, কি পণে রেখে নাচবো, জিতে গেলে কি পুরস্কার পাবো, ওই তা তো বলছো না। ওহে নটশেখর, নট চূড়ামণি কৃষ্ণ, শোনো বলি উদ্ভট্ট তালে নাচবে। যাই হোক, অন্তত আমি এইটুকু বোঝাতে পারলাম যে এগুলোকে মূলত ধর্মগ্রন্থ হিসেবে আমরা ট্রিট করি, আমরা পুজোতে দেখি, কিন্তু আসলে এগুলোকে ডিকোড করলে দেখা যাবে এগুলো আসলে পারফরমেন্স টেক্সট। এগুলোর মধ্যে কিন্তু পারফরমেন্সের অসংখ্য এলিমেন্ট জড়িয়ে রয়েছে। এবং পরবর্তীকালে আমরা যখন দেখেছি যে চিত্র নাটকগীত বা চিত্রগীত, মানে পুতুল নাটক বা ছায়াবাজি বা আদিরস, যাই দেখি না কেন তারও কিন্তু শুরু চৈতন্য চরিতামৃতের মধ্যেও আমরা পাচ্ছি। চৈতন্য চরিতামৃতে কিন্তু চিত্র নাটকগীত, পুতুল নাচ, ছায়াবাজি সমস্ত কিছুর উল্লেখ রয়েছে। এবং এই যে পাঁচালী নাট্য, আমাদের মানে 13th সেঞ্চুরির পর থেকে যে পাঁচালী নাট্যের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা বড় অংশ পাঁচালী নাট্যের যে ধরন, যে ইয়ে রয়েছে, তাতে মনসামঙ্গল এবং চণ্ডীমঙ্গল দুটোই একসঙ্গে আখ্যান পরিবেশনের একটা রীতি তৈরি হচ্ছে। কি আখ্যান পরিবেশনের রীতি? আমি পারফরমেন্সের জায়গা থেকে এই পুরো জিনিসটাকে বলা হতো পাঁচালী মানে কি, পাঁচালীর মানে 5টা অঙ্গ আছে, সোজা কথা, যেটাকে বলে গীতাভিনয়। আমরা পাঁচালী, এখন তো পাঁচালী প্রায় মানে দেখতে পাওয়া যায় না। গীতা 5টা পার্ট, একটা হচ্ছে পা চালি, পয়কার চালি মানে ঘুরে ফিরে গান, একটা হচ্ছে ভাবকালী, তার মানে হাবভাবে সুরসহ একটা পদের ব্যাখ্যা, আর একটা হচ্ছে নাচারি, না মানে নাচ, মানে নৃত্য সহকারে আবৃত্তিও হতে পারে, গানও হতে পারে। আর একটা হচ্ছে বৈঠকি, মানে বসে রাগ সঙ্গীতের আলাপ। আর একটা হচ্ছে দাঁড়া কবি, দাঁড়া কবি মানে হচ্ছে দাঁড়িয়ে তোহারের সমবেত সঙ্গীত। এই যে আখ্যান পরিবেশনের বিভিন্ন রকম রীতি, আমরা একটুখানি দেখে নেবো যে বিভিন্ন রীতি কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন রকম ভাবে এই পাঁচালী নাট্যের রীতি প্রচলিত ছিল। আমি নিজে ছোটবেলায় দেখেছি, এখন সেগুলো সব ভ্যানিশ হয়ে গেছে। একটা ছোট্ট দেখে নেওয়া যাক। পাবনা চলো পাবনা চলো পাবনা চলো, ও মন পাবনা গেলে নাই ভাবনা, পাবনা গেলে নাই ভাবনা, সাতরি পাইবা ভালো। পাবনা চলো পাবনা
চলো পাবনা চলো, পাবনা চলো, পাবনা চলো, পাবনা চলো। ওদেতে মোনা ঘেরা দক্ষিণেতে পথা ঘেরা, উবেতে যো মোনা ধরা, দক্ষিণেতে পথা ঘেরা। হ্যাঁ, এটা যেমন দানা কবির একটা অংশ, এবং একই রকম ভাবে পাঁচালী দেখেছি, নাচারি দেখেছি। বৈঠকি খুব কম দেখা গেছে এক সময়, কিন্তু বৈঠকিও একটা সময় বাংলায় খুব প্রচলিত ছিল। এই পাঁচালীর যে ধরন, সেটা আর একটা জিনিস, যেটা রামায়ণের মানে কৃত্তিবাস ওঝা 1381-তে রামায়ণের যে ফর্মটা, তো শ্রীরাম যে পাঁচালী, সেটা কিন্তু সংস্কৃত রামায়ণের প্রায় অনুবাদ নয়, এটা একটা মানে আলাদাভাবে গড়ে উঠছে। এবং এখানে তরুণীসেন বধ এবং মহিরবন ঐরবন বধ এই যে সংযোজিত হচ্ছে, মানে অর্থাৎ মূল রামায়ণ থেকে যে সংযোজিত অংশ তৈরি হচ্ছে, এবং সেই যে পারফরমেটিভ স্পেস, যে একটা অনার্যদের মধ্যে একটা রামায়ণের একটা প্রভাব, যেটা একে রামায়ণিজম থাউজেন্ডস রামায়ণের মধ্যেও লিখেছেন। এই যে কৃত্তিবাসী রামায়ণের যে পরিবেশনা, এই যে একটা বর্ণনাত্মক অভিনয় রীতির যে পরিবেশনা, সেইটা কিন্তু রামায়ণের পাঁচালী ঘিরে আমরা দেখতে পাই। ফলে পাঁচালীটার মধ্যে এই বর্ণনাত্মক রীতিটার অভিনয় রীতির একটা প্রমাণ পাই। আপনার চল তো কৃত্তিবাস ওঝার রামায়ণটার আমরা একটু পাঁচালীর পোর্শনটা দেখে নিই। বৈশিষ্ট্য যেন বাল্মীকি শ্রবণ, হেন গুরুর ঠাই আমার বিদ্যা সমাপন, আমার বিদ্যা সমাপন। মুনি মধ্যে বাখানি বাল্মীকি মহামুনি, পণ্ডিতের মধ্যে আছে কৃত্তিবাস গুণী, আহা কৃত্তিবাস গুণী। 11 নিবড়ে যখন ভারতে প্রবেশ, হেন কালে পড়িতে গেলাম উত্তর দেশ। বৃহস্পতিবারে উষা কালে শুক্রবার, পাঠের নিমিত্ত গেলাম বড় গঙ্গা। রাজার ডাহিনে আছে পাত্র জগদানন্দ, তাহার পাছে বসিয়াছে ব্রাহ্মণ সুনন্দ। যাক, এটা আমি দেখাচ্ছি না সমৃদ্ধির, এটা এটা খুব রেয়ার একটা রামায়ণের পাঁচালী পাঠ। এটা আমার কাছে পুরোটা আছে, যাদের মানে দেখার ইচ্ছে থাকবে দিয়ে দেবো। এর পাশাপাশি আর এক ধরনের পাঁচালীর আর একটা স্ট্রাকচার তৈরি হলো, সেটা চন্দ্রাবতীর রামায়ণ। যারা চাইলেই বইটা অ্যাভেলেবল, নবনীত দেবসেন এটা অসাধারণ একটা ট্রান্সলেশন করেছেন বাংলা থেকে ইংরেজিতে, ইংরেজিও পড়তে পারে এখন যদি কেউ চায়। তো এটা ঠিক পাঁচালী নাট্য নয়, এটার মধ্যে ধোঁয়া আছে, গীত আছে, আর বর্ণনা আছে। মানে এটা গীত আর ধোঁয়াও একটা পার্ট এর মধ্যে অ্যাসোসিয়েটেড। এবং সব থেকে বড় কথা, যদি অরিজিনাল কেউ এই বাংলাটা পড়ে, তাহলে দেখবে যে পাঁচালীর যে ছন্দ, সেই ছন্দ থেকে আলাদা। মানে যেরকম সাগরের পারে আছে গো কনক ভুবন, তাহাতে রাজত্ব করে গো লঙ্কার রাবণ। এবার এটা যদি আমরা পাঁচালীর যে বর্ণনাত্মক যে ধরন, যে চলন, যে সুরের চলন, সেটাতে বলতে গেলে কিন্তু আবার হবে না। তাহলে ওইটা ভাঙতে হবে হচ্ছে সাগরের পারে আছে গো কনক ভুবন, তাহাতে রাজত্ব করে গো লঙ্কার রাবণ। অর্থাৎ এই ছন্দের ধরনটাও পাল্টালো। এটা আমাদের এক পরিচিত রশিদ বলে একজন বাংলাদেশে একজন, তাকে নিয়ে ফিল্ম করেছে, তার ছোট্ট অংশ দেখাচ্ছি, তাহলে সুরের চলনটা বোঝা যাবে। এবং একটা জিনিস বলে দিই যে চন্দ্রাবতীর জীবনও খুব কঠিন ছিল, চন্দ্রাবতীর জীবন নিয়ে ছবিটা বানানো। তো যারা খুব যদি কেউ ইন্টারেস্টেড হয়, তারা চন্দ্রাবতীর জীবনটাও একবার পড়ে নিতে পারে, এবং তাহলে বুঝতে পারবে যে এই রামায়ণকে দেখা মানে একদম একটা নারীর চোখ দিয়ে রামায়ণকে দেখা। তিমিতি তোলা ফুলে তোমার মালা গাঁথা, তোমার গাঁথা মালা লইয়া কন্যা কান্দিল বিরলে। তোমারে দেখিব আমি নয়ন ভরিয়া, তোমারে রাখিব আমি হৃদয় তুলিয়া। তোমার জন্য আমি দেশের শ্রেষ্ঠ জামাইরে ঘরে আনবাম। এই কথা কানে শুনেও পাপ বাবা, আমি আজীবন আইবার থাকবাম। আমি শিব পূজা করবাম আর রামায়ণ লিখবাম। সাগরের পাহাড়ে আছে গো কনক ভুবন,
মহাভারতের ক্ষেত্রে যে খুব ইন্টারেস্টিং, যেটা যেহেতু এটা ধর্মশাস্ত্র পাঠের ক্ষেত্রে আর একটা ধরন এলো যেটা পাঁচালী থেকে আলাদা, সেটা হচ্ছে কথকথা। এবারে যে কথকথার ধরন, তার ফলে যেটা হচ্ছে যে মানে কাশিরাম দাসের আমরা যদি ধরি 1604, এবার এই যে একটু যে প্যাটার্ন পাল্টালো, যে আদি সভা বন বিরাট এই যে পর্ব থেকে উনি লিখলেন, এবং তার যে বর্ণনাত্মক যে ধরনটা, সেই ধরনটা কিন্তু পাঁচালীর ধরন থেকে আবার একটু সরে গেল। এখানে আমি দিই সমাধিটাই, নাথপতি অনন্তবত হচ্ছে বেস্ট এক্সাম্পল। সবাই সব রাজারা এসে ঢুকছেন, মালা তালা টুক টুক করে, অন্যদের গন্ধ হয়ে গেছে, অপরূপের গন্ধে সবাই করে ঘুরঘুর ঘুরঘুর করছে। হ্যাঁ, আর সবাই সব রাজারা এসে ঢুকছে। আমি জানি যে নাথপতি অনন্তবত অনেকে দেখেছে বা এখানে ইয়ে করেছে। একটা জিনিস বলার খুব ইম্পর্টেন্ট ইয়ে, যেটা আমাদের বাংলা থিয়েটারে তো এভাবে বিশ্লেষণাত্মক ভাবে আমরা বাংলা থিয়েটারকে দেখি না, আমরা বাংলা থিয়েটারকে খুব প্রোডাকশন ওরিয়েন্টেড দেখি। তো আমার খালি বারবার মনে হয়েছিল যে সৌম্য মিত্র কেন এটা এই প্যাটার্নটার প্রতি খুব ইন্টারেস্টেড ছিলেন, এবং শ্যামলীদি কেন করতে চেয়েছিলেন, তার মূল একটা জায়গা হচ্ছে এই যে মিসিং লিঙ্ক। তাহলে এই যে পারফর্মেটিভ নাথপতি অনাথবধ যে এত একটা জনপ্রিয়তার জায়গায় গিয়েছিল, তার কারণটা হচ্ছে যে সব থেকে বড় কথা হচ্ছে যে এই রীতি প্রথম কথা প্রচলিত আমাদের বহু যুগ ধরে আমাদের এখানে প্রচলিত বাংলায়। তাহলে আমাদের আজকের মানে যে নাথপতি অনাথবধ প্রসিনিয়ামে হচ্ছে, নাথপতি অনাথবধ আধুনিক থিয়েটারের লোকজন দেখে পাগল হয়ে যাচ্ছে। তার কারণ আমরা আধুনিকতা বলতে যে প্রসিনিয়াম থিয়েটারের আধুনিকতা বুঝি, সেই আধুনিকতার অনেক ওপরে গিয়ে দাঁড়িয়েছিল কিন্তু এই ধরনের বর্ণনাত্মক অভিনয় রীতি। কারণ এই অভিনয় রীতির মূলে ছিল কল্পনা, এবং এই যে শুধু কিচ্ছু নেই, একটা ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে কথক, বর্ণনাত্মক অভিনয় রীতি, ধোঁয়া এবং গান, এইটা দিয়ে যে একটা গোটা নাট্যের পরিবেশনা হচ্ছে, আমাদের মনে হয় যে আমাদের থিয়েটারের ডিপার্চার গুলো এইভাবে হওয়া উচিত ছিল, এইটার পরের ব্যাটন গুলোকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল। সেইটা দুর্ভাগ্যবশত আমাদের বাংলা থিয়েটারে ঘটেনি। কিন্তু বাংলা থিয়েটারে কতগুলো যে মাইলস্টোন কাজ হয়ে গেছে, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নাথপতি অনাথবধ। তার কারণ সেইটা কিন্তু আমাদের এই যে সময়কার যে দীর্ঘ, এই যে আমরা যে বলি যে আমাদের থিয়েটারের আমরা যে বহন করে চলেছি, সেই এই যে থিয়েটারের বহন করে চলার যে বহমানতা, তার একটা বড় অংশ কিন্তু জড়িয়ে আছে নাথপতি অনাথবধের মধ্যে। এবার চৈতন্যদেবের কথা বলি, যে চৈতন্যদেবের ক্ষেত্রে তার পুরোটাই তো পারফরমেন্স বেস। মানে বৃন্দাবন দাসের আমরা যদি চৈতন্য ভাগবত পড়ি, তাহলে সেখানে নিত্যানন্দকে দেখছি নির্দেশক অ্যাজ ওয়েল অ্যাজ অভিনেতা। এবার লেখা রয়েছে, কোনোদিন নিত্যানন্দ হইয়া বামন বলিরাজ করে চলে তাহার ভবন, কোনোদিন নিত্যানন্দ সেতু বন্ধ করে বাননের রূপ সব শিশু গন্ধরে। অর্থাৎ পুরোটা একটা পারফরমেন্সের জায়গায় আমরা দেখতে পাই। এবং শুধু তাই নয়, মধ্যখণ্ডে যেখানে চৈতন্যদেবের অভিনয়ের অংশ রয়েছে, মানে বৃন্দাবন দাসের বয়ান রয়েছে যেখানে চৈতন্যদেব অভিনয় করছেন এবং বলছেন যে আজকে মানে নৃত্য করছেন, করে চৈতন্যদেব নির্দেশ দিচ্ছেন যে কাজ সহ্য করতে। কাজ সহ্য মানে হচ্ছে কিভাবে ডিটেল সাজবে, কস্টিউম কি হবে, শঙ্খ কাচলি পাটশাড়ি অলংকার, অর্থাৎ তার কস্টিউম থাকছে এবং তার ডিটেল ডেসক্রিপশন অফ অ্যাক্টিং পাচ্ছি। কিরকম অ্যাক্টিং পাচ্ছি যদি আমরা মানে একটু খেয়াল করে দেখি, যে এই যে চৈতন্য রাধা, মানে এটা তো দ্বৈতবাদী তত্ত্বের ক্ষেত্রে যাচ্ছে। মানে জয়ানন্দ যখন 1555 চৈতন্য মঙ্গল লিখছেন বা লোচন দাস লিখছেন, প্রত্যেকের মধ্যে কতগুলো প্যাটার্ন আমরা খুব ভালোভাবে খেয়াল করে দেখছি। প্রথম কথা হচ্ছে সবগুলোর মধ্যে ডিটেল ডেসক্রিপশন অফ অ্যাক্টিং আছে, একদম অ্যাক্টিং। স্পেসের কথা বলা আছে, স্পেস কেমন চাঁদোয়া, একটা স্পেসের কথা, ওপেন স্পেস, এবং সেখানে আলু হিসেবে মশালের কথা বলা হচ্ছে, মঞ্চোপকরণের কথা বলা হচ্ছে, মানে একদম কোথাও বলা হচ্ছে খাটিয়া বা খট্টা, তার মানে একটা কোথাও একটা একটু রসরঙ্গোচের একটা জায়গা রয়েছে। এবং যে লীলা নাট্যর যে কনসেপ্ট, আমরা পরবর্তীকালে যত লীলা নাট্য হয়েছে তার যে কনসেপ্ট, অর্থাৎ যাত্রাতে আমাদের যত লীলা চলে এসেছে পরবর্তীকালে, যা যা লীলা দেখেছি আমরা, অসংখ্য লীলা আছে, এবং সমস্ত লীলার কনসেপ্টের এই জায়গাগুলো কিন্তু মিলেমিশে যাচ্ছে। অর্থাৎ আমরা এই পাঁচালী, কথকতা, এই চৈতন্য মঙ্গলের পারফরমেন্স,
এই সমস্তগুলো কিন্তু মিলেমিশে যাচ্ছে এক এক করে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সাঙ্গ বলে একটা শব্দ চলে আসছে। সাঙ্গর মানে হচ্ছে সং, অর্থাৎ এই পারফরমেন্সের থেকে সঙ্গের একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কখনো কখনো বলছেন। পরবর্তীকালে যে লিডার অ্যাক্টের কথা বললাম, এইটা আমরা যদি বলি যে এখান থেকে আমাদের যাত্রার শুরু, এবং ইনফ্যাক্ট খুব ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে আমরা ভারতচন্দ্রের যেখানে আমরা অন্নদামঙ্গল মানে বিদ্যাসুন্দর যেখানে আমরা দেখছি, সেখানে একদম সংলাপের একটা ধরন রয়েছে। এবং পরবর্তীকালে যখন লেবেদেব প্রথম আমাদের এখানে পারফরমেন্স করছেন, তখন এই একটা জিনিস বলে নেই যে এই কনসেপ্ট, এই অন্নপূর্ণার কনসেপ্ট কিন্তু শুধুমাত্র অন্নদামঙ্গলেই এসছে, মানে ভারতচন্দ্রে এসছে। পরবর্তীকালে কিন্তু আর এই একটি মাত্র মঙ্গল কাব্য অন্নপূর্ণাকে নিয়ে লেখা হয়েছে। পরবর্তীকালে মঙ্গল কাব্য মানে ধর্মমঙ্গল, মনসামঙ্গল, চণ্ডী মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, শিব মঙ্গল, শীতলা মঙ্গল, যাই লেখা হোক না কেন, অন্নপূর্ণাকে নিয়ে অর্থাৎ অন্নদামঙ্গল আর লেখা হয়নি। তো যেটা বলছিলাম যে লেবেদেবের ক্ষেত্রে যেটা হচ্ছে, লেবেদেব আপনি যদি খেয়াল করে দেখেন, লেবেদেবের প্রথম বিজ্ঞাপন, লেবেদেব যে ফার্স্ট বিজ্ঞাপনটা দিয়েছেন, তাতে লাস্ট এই ওপরের পার্টের লাস্ট লাইনটা লেখা হচ্ছে সেই ভারতচন্দ্রের কবিতা গান হইবে। এই যে ভারতচন্দ্রের কবিতা গান হইবে মানে এটা কিন্তু একদম ডিসগাইজের সঙ্গে বিদ্যাসুন্দরের গান অ্যাসোসিয়েটেড হয়ে রয়েছে। অর্থাৎ পারফরমেটিভ স্পেসের মধ্যে পরবর্তী একটু পরের দিকে যখন পারফরমেন্সের জায়গা থেকে লেবেদেবের মতো মানুষরাও প্রসিডিয়ামে কিছু করতে চাইছেন, তখনও কিন্তু পারফরমেন্সের জায়গা থেকে তার মানে এই অন্নদামঙ্গলের অর্থাৎ বিদ্যাসুন্দরের পালার একটা বড় অংশ নিশ্চয়ই বাংলায় ছিল। না থাকলে এইটা প্রসিডিয়ামে তার নিজস্ব একটা ইংরেজি নাটকের সঙ্গে এটাকে উনি জুড়বেন কেন? এটা একটা বড় কোশ্চেন মার্ক থেকে যায়। আমরা মঙ্গল কাব্যের মধ্যে দেখেছি কেতক দাস কামানন্দের, আমরা জানি সবাই যে কি মনসামঙ্গলের মানে বিজয়গুপ্ত রয়েছেন, কেতক দাস কামানন্দ রয়েছেন। তো আমি এখানে একটা ছোট্ট অংশ দেখাচ্ছি যে এটা পটের গান। এটা যে পটের গান মানে পটুয়ারাও কিন্তু এই দীর্ঘদিন ধরে মনসামঙ্গলের এই পালা গায়েন, এবং এই পটুয়ারা কিন্তু ধর্মের জায়গা থেকে প্রত্যেকে মুসলমান, তারা কিন্তু হিন্দু নন, কিন্তু তারা এটা কিন্তু দীর্ঘদিন ধরে মনসামঙ্গলের পালাটা গেয়ে দেয়। পুত্র দুর্লভ লক্ষিন্দর ওই ওর বিয়ে দিতে চলো নিচনি নগর, ওই নিচনি নগরে ঘর গো অমূল্য বেনানি, ওই তার কন্যার নাম রেখেছেন বেহুল্লা কুমারী। সম্বন্ধ জুড়িতে গেল দনার দন বুড়া, ওই সম্বন্ধ ঘুচায় মরে সেই আটকুড়া। বিয়ে হলো লক্ষিন্দর গোপাল কিতে চড়িল। আমি এটাকে একটা পারফরমেন্সের জায়গা থেকে ধরতে চাই। এটা একটা খুব ইন্টারেস্টিং পারফরমেন্স। আমরা যদি পরবর্তীকালে মনসামঙ্গলের শুধু নয়, আমরা পরে একটু চণ্ডীমঙ্গলের একটা পারফরমেন্স দেখবো, সেটাও কিন্তু একই রকমের পটের গান বা পটুয়াদের একটা পারফরমেন্স। আমরা আর একটা মনসামঙ্গলের আর একটা ইন্টারেস্টিং পালা গানের ধরন ছিল হচ্ছে রয়ানি। রয়ানি যারা আমি জানি না দেখেছি কিনা, আগে এটা আমাদের বাংলাতেই ছিল, এখন আমাদের বাংলাতে রয়ানি তা দেখতে পাই না। পূর্ব বাংলার একটা পারফরমেন্স ছোট্ট একটু দেখাই। আচ্ছা, একটা জিনিস ছোট্ট করে বলে দিই, এই রয়ানি মানে কিন্তু রওয়ানা, মানে আমরা বলি না রওয়ানা হও, রওয়ানা মানে যাত্রা। আর এটা রজনী হয় হচ্ছে যে এটা কিন্তু মানে আইদার 2.5 দিন হয়, 5 দিন হয় বা 7 দিন হয়। আর এটারও স্ট্রাকচারে থাকে হচ্ছে গায়েন, দোহার আর বাদক। এই প্যাটার্নটা এরকম একটা সার্কুলার প্যাটার্নেই মূলত হয়, খোলা জায়গায় ওপরে চাঁদোয়া থাকে। আমরা চণ্ডীমঙ্গলের কথা বলছিলাম, চণ্ডীমঙ্গলও একই রকম ভাবে আমরা এই পটের গান শুনতে পাই। গুজরাটেরই বন কেটে নগর বসালো, বলে তুমি আমার একটি পুত্র নয়নের ওই তারা, তিলক গেলে জননী বা ছাড়ে করি হারা, তোরে
যদি ছাড়বো রে বাবে দুর্গা ডেকে আনো, স্মরণ করিতে দুর্গা আসিল তখন। কামিনী গিলানি গজ গো বসে শত দলে, গজ গিলে কামিনীর গচুয়া নাই কোলরে, লক্ষ লক্ষ প্রণাম সাধু সীমন্ত যে করে, রাজ্যকারী বাটার। এবার এই একই রকম ভাবে চণ্ডীমঙ্গল, আমি যদি আমাকে ওই একটু ফলো করে দেখবে চণ্ডীমঙ্গল আমি আবার দক্ষিণ দিনাজপুরও খুঁজে পেয়েছি। দক্ষিণ দিনাজপুর চণ্ডীমঙ্গলের একটা পারফরমেন্স আছে, ওরা চণ্ডীমঙ্গল পালা বলে, সেটাকে পালা হিসেবে বলে, তাতে ওদের পারফরমেন্সের ধরনটা একটু আলাদা। সেখানে সংলাপ আছে, সেখানে মূল গায়ক আছে, দোহার আছে, আবার সেটা সংলাপ দিয়ে পারফরমেন্স হয়। যদি কেউ দেখতে চায় তাহলে দেখে নিতে পারে। অর্থাৎ এই যে আমি যেটা বলার কথা, যে ধর্মমঙ্গল, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ইভেন শিবমঙ্গল, ইভেন শীতলা পুজোর গান হয় শীতলা মঙ্গল, এই প্রত্যেকটার পারফরমেটিভ স্পেস কিন্তু আমাদের ছিল। শুধু এটা ধর্মের সঙ্গে এটাকে জুড়ে দিয়ে এটাকে আলাদা না করে আমরা এই পারফরমেটিভ এলিমেন্ট গুলো যদি খুঁজে বার করি, তাহলে কিন্তু আমরা পুরোনো দিনের যাত্রার যে এলিমেন্ট, সেই এলিমেন্ট গুলো খুঁজে পাবো। যে যাত্রা একদিনে লাভ দিয়ে চলে আসেনি, যাত্রার একটা দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং সবটা এই সমস্ত পারফরমেটিভ এলিমেন্টের মধ্যে মিলেমিশে আছে। তাহলে কি কি সেই এলিমেন্ট, যে এলিমেন্ট গুলো পুরোনো যাত্রার সঙ্গে আমরা পাচ্ছি? একদম এক্স্যাক্টলি যে পুরোনো যাত্রাগুলো ছিল সেগুলো তো একদম ধর্মকেন্দ্রিক এবং দেব মাহাত্ম্যের সঙ্গে অ্যাসোসিয়েটেড, পুরাণ, রামায়ণ, মহাভারত। আমরা যদি কতগুলো জিনিস এলিমেন্ট এখান থেকে দেখি, তাহলে দেখবো যে প্রস্তাবনা গীতি, মানে এই প্রস্তাবনা গীতি মানে আমাদের একদম সংস্কৃত থিয়েটারের যে প্রস্তাবনা গীতি, অর্থাৎ আমরা যদি ভারতের নাট্যশাস্ত্র দেখি তার যে প্রস্তাবনা গীতি আর আমাদের যাত্রার প্রস্তাবনা গীতি একদম এক। আমি এইটা নিয়েই বলেছিলাম, মানে আমাদের নাট্যশাস্ত্র এবং যাত্রার অ্যাসোসিয়েশন, এটা নিয়ে আমি নিজে চেন্নাইয়ের কনফারেন্সে বলেছিলাম এবং ওখানে আমি ডিটেলে দেখিয়েছিলাম যে কিভাবে যাত্রা ইনফ্যাক্ট এই যে এভলিউশনটা হয়েছিল তাতে কিভাবে সংস্কৃত নাটকের ধারাটাই বহন করছে। আখড়ায় বন্দি আছে, আখড়ায় বন্দি মানে দেব বন্দনা গীতি, উক্তিগীত, উক্তিগীত মানে সংলাপ আর গান দুটো, জুড়ির গান মানে কোরাস, গণের গান, গণের গান মানে হচ্ছে বৈষ্ণব গণের গান অথবা ঋষিদের গান। এবং সব থেকে বড় কথা হচ্ছে পূর্বরঙ্গের যে ধরন, যাত্রার একদম যাত্রা শুরুর আগে যে ধরনটা, যেটা সংস্কৃত নাটকের আগে শুরু হতো, এবং যাত্রার যে পূর্বরাঙ্গ, অর্থাৎ কিভাবে আমার যন্ত্র স্থাপন হবে, কিভাবে প্রথমে একটা করে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজবে, তার সঙ্গে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো কার পরে কোনটা বাজবে, এবং তারপরে কি করে যারা নাচবে তারা আসবে, এবং তারপরে মূল পালা শুরু হবে। এই সবটা কিন্তু আস্তে আস্তে মানে বিলুপ্ত হয়ে গেছে। কারণ এখন যেরকম নতুন যাত্রা, মানে 19th সেঞ্চুরির সময় থেকে যে নতুন যাত্রা শুরু হলো, তাতে সংলাপের অংশ বাড়লো, সামাজিক ঘটনা বাড়লো, যাত্রা ডুয়েট হলো, মানে মালি মালিনী, মেথর মেত্রানি নামে একটা ক্যারেক্টার ঢুকতে আরম্ভ করলো, যাত্রা ব্যালে হতে আরম্ভ করলো, যে দৃশ্য থেকে দৃশ্যান্তরে সখীর দল এসে নিতে যাবে, বিবেকের গান হলো, নৈতিক উপদেশ দিয়ে চলে যাবে, এবং একটা অপেশাদারি একটা স্ট্রাকচার থেকে একটা পেশাদারি স্ট্রাকচার মধ্যে ঢুকে গেল। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের পুরোনো দিনের যাত্রা এখন দুর্লভ। উৎপল দত্ত একটা অনেকদিন আগে মানে তাও সেটা মানে 70s এর সময়, 60s এর এন্ডে একটা রেকর্ডিং করেছিলেন, সেই রেকর্ডিংটা একটু আছে, সেটা একটু দেখাচ্ছি। পুরোনো যাত্রার ধরনটা একটু, তাহলে সুরের ধরনটা বোঝা যাবে। না, এটা আমার নয়, এটা আমার রিক্রিয়েট করা, এটা আমি দেখাতে চাইছি না, এটা আমি রিক্রিয়েট করেছিলাম। আমার যেটা মনে হয়েছিল যে পুরোনো যাত্রার ধরন কি হতে পারে, আমি আমার ফিল্মে এই যাত্রার ধরনটাকে আমি রিক্রিয়েট করেছিলাম, সেটা দেখাতে চাইছি না। তুমি না মা, বিপদগামী পুত্রের দুর্দিনে
জগৎটাকে ত্যাগ করে চলে যাচ্ছ কোন প্রাণে? আমার মায়াকে সমস্ত লঙ্কাপুরি আজ পুরোপুরি অচেত। নিদ্রাহীন তুমি কে? কেমন করে আমার সামনে এসে দাঁড়ালে? তবে সর্বজ্ঞা মহামায়া, তোমার অনন্ত মায়ায় লঙ্কাবাসী ঘুমিয়ে পড়েছে। তা আমি তো লঙ্কাবাসী নয় মা, মাগো ত্রিনয়নী। এতদিন জানতাম তোমার ত্রিনয়নী তুমি স্বর্গ মর্ত পাতালে তিন ভুবন দেখো। আজ বুঝলাম পাতাও তোমার ত্রিনয়নী করুণা পায়নি। যেটা বলার যে তার মানে আমরা একটা কোথাও এই যে ইংরেজরা যখন এসে পৌঁছলো তাদের ওই এলিজাবেথীয় থিয়েটার নিয়ে, তাহলে এতগুলো পুরনো আমাদের যে ফরম্যাট গুলো, এত আমাদের মঙ্গল কাব্যদের এই এতগুলো ধারা রয়েছে, আমাদের যাত্রা রয়েছে, সে তো রয়েছে। তার সঙ্গে আরেকটা জিনিস জড়িয়ে রয়েছে যেটাকে আমরা খুব একটা পাত্তা দিই না, দ্যাট ইজ দ্য সাবঅল্টার্ন থিয়েটার। অর্থাৎ যাদের কাছে মঙ্গল কাব্যটা সে অর্থে নেই, তারা তাদের মতো করে তাদের নিজস্ব দেবতার তৈরি, তাদের নিজস্ব ধর্ম এবং তাদের নিজস্ব পারফরমেন্স, যে পারফরমেন্সটা এই পারফরমেন্স থেকে আলাদা। অর্থাৎ মুন্ডা, সাঁওতাল, ডোম, যারা মূল জাতি থেকে বিচ্ছিন্ন, বাগদি, মাল, বাউরি এবং একই রকম ভাবে রাজবংশী, এদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স গুলোর সঙ্গে কিন্তু আবার এই যে বর্ণনাত্মক অভিনয় রীতি বা মূল গায়েন, দোহার, কথক বা উক্তি, প্রত্যুক্তি, এই যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাও কিন্তু আবার আমরা দেখলাম যে কোথাও ভেঙে যাচ্ছে, কোথাও কোনো একটা মিল পাচ্ছি, আবার কোথাও একদম একটা অন্য ফর্ম যার সঙ্গে কারো কোনো মিল নেই সেরকম ফর্মও পাচ্ছি। অর্থাৎ বাংলাতে এত ডাইভার্স, এই পুরো আমরা ওড্রমাগধী যে অঞ্চলটা বলছি, এত ডাইভার্স একটা কালচারাল স্পেসের মধ্যে আমরা ঢুকে গেছি যে সেখানে একটা প্রসিনিয়াম কি করে এসে পাওয়ার স্পেসের মধ্যে তারা সুপারসিড করে গেল, যেহেতু ক্ষমতা ওই পাওয়ার রেফারেন্সটাকে নিয়ে এসেছিল, ওই পারফরমেন্স রেফারেন্সটাকে নিয়ে এসেছিল এবং সেটা আরবান স্পেসের মধ্যে ছিল। কিন্তু আরবান স্পেসের এই থিয়েট্রিক্যাল স্পেসটাই আমাদের বাংলার মূল থিয়েট্রিক্যাল স্পেস নয়। তার কারণটা হচ্ছে, আমি এতগুলো বললাম, সবগুলোর কিন্তু মূল জায়গা শুধু শহর নয়, আর বিশেষ করে সাবাল্টার্ন পারফরমেন্স গুলো তো সারা বাংলা জুড়ে ছড়িয়ে আছে। ইভেন বলা যেতে পারে যে আমাদের পুরনো দিনে আমাদের পুরনো যাত্রাটা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু সাবাল্টার্ন পারফরমেন্স কিন্তু এখনো পর্যন্ত টিকে আছে। যেমন ছৌ নাচ, আমি এগুলো দেখাচ্ছি না। খনপালা, আকুল বালাদি, আমি আকুল বালাদির পারফরমেন্স আছে, ওটা যদি কেউ দেখতে চাই ভিডিও দেখে নিতে পারবো অন্যভাবে। এবং যেটা গম্ভীরা গান, আমরা যেখানে বড় তামাশার কথা বলেছিলাম আগে, যেটা গম্ভীরা মুখা নাচের কথা বলেছিলাম, দ্যাট ওয়াজ আ বড় তামাশা। 3 দিন ধরে হয় একটা বড় তামাশা, যেটা মুখা নাচ, আর বাকি একদিন লাস্টের দিন হয় হচ্ছে যে ছোট তামাশা। আমরা যে আলকাপের কথা বলি, যে আদি আলকাপ, সেটাও কিন্তু গম্ভীরার থেকে অ্যাসোসিয়েটেড। এটা হচ্ছে ছোট তামাশা। ছোট তামাশা কিন্তু ওই সংলাপ এবং গান এই দুটো একসঙ্গে অ্যাসোসিয়েট করেছে, সেটা কিন্তু বড় তামাশা বা মুখা নাচের থেকে গম্ভীরটার যে তোরা আমাকে খুব ভালো করে পূজা কর, তোদের আমি গরিবি হটিয়ে দিব, জিনিসপত্রের দাম কমিয়ে দিব, কল কারখানা সবটা খুলে দিব, মানুষের জীবনের নিরাপত্তা দিব, এই সমস্ত কথা কহে তুই আমাদের কাছ থেকে পূজা লিয়ে চলে গেছিলি। বছরে 1 কোটি 1.5 কোটি টাকার চাকরি দিব, অনেক কথা কহে পূজা খায়া লিয়ে চলে গেলি। এগুলা তুই কহেছিলি কিনা? হ্যাঁ কহেছিলি, क्या हुआ तेरा वादा वो कसम। সুতরাং একটা বড় বাংলা থিয়েটারে সাবাল্টার্ন পারফরমেন্সের একটা বড় ক্ষেত্র আছে, আরো অসংখ্য পারফরমেন্স আছে, সে পারফরমেন্স হয়ে যাবে। মোট কথা হচ্ছে যে আমরা যে পারফরমেটিভ স্পেস গুলো আগের দিন আমরা দেখেছি, যে একদম আমাদের যে প্যাকেজটা আমাদের এখানে আগের দিন যেটা লাস্ট বলেছিলাম, একটা মেলোড্রামাটিক প্যাকেজ এক্সপোর্ট করা হয়েছিল ইন্ডিয়াতে, ফাইনালি একটা মেলোড্রামাটিক প্যাকেজ ইয়ে করা হয়েছিল। সেইটার সঙ্গে আমাদের এই যে বাংলার, এটা তো এসেছিল কলকাতাতেই প্রথম এসে ধাক্কাটা খেয়েছিলাম আমরাই, তার সঙ্গে এই যে ধাক্কাটা আমরা খেলাম, সেইটা থেকে তৈরি হতে আরম্ভ করলো একটা অন্য ধরনের থিয়েটার। তার মানে কনফ্লিক্ট, আমাদের দুটো কালচার এবং ফিলোসফি দুটো নিয়েই একটা সংঘর্ষ তৈরি হলো, সে দর্শন এবং একদম সংস্কৃতির, অর্থাৎ রিয়েলিজম আর ইমাজিনেশন একটা বড় ধাক্কা খেতে শুরু করলো। খুব মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান থিয়েটারের এইরকম একটা বড় ইমাজিনেটিভ স্পেস, এই ওয়েস্টার্ন থিয়েটার আসার জন্য, প্রসিনিয়াম আসার জন্য পেছোতে পেছোতে
শিশির ভাদুরী যে সময় রিয়েলিস্টিক থিয়েটারের দিকে সীতা করছেন, যেখানে বলা হচ্ছে যে এটা একটা প্রথম একটা কমপ্লিট রিয়েলিস্টিক থিয়েটারের দিকে যাচ্ছে, ঠিক সেই সময় আমাদের ওখানে ব্রেক হচ্ছে, জার্মানিতে ব্রেকটা থিয়েটার হচ্ছে। অর্থাৎ যেখানে পাশ্চাত্যে তারা ক্রমশ রিয়েলিজম থেকে মুক্তি খুঁজেছে, আমাদের এখানে আমরা মুক্তই ছিলাম, আমাদের মূল শক্তি ছিল কল্পনা, কিন্তু আমাদের আরবান থিয়েটার ক্রমশ ওই মুক্তির জায়গা থেকে আমরা রিয়েলিজম বা রিয়েলিস্টিক পথে হাঁটতে আরম্ভ করলাম। এবং তারপরের ইতিহাস যদি আমরা পড়ি, এরপরে আমাদের এখানকার গিরিশচন্দ্র ঘোষ থেকে আরম্ভ করে মানে আমাদের বাবু থিয়েটার, মানে এরপরে যে থিয়েটার গুলো আমাদের বড় অংশ প্লেস ইয়ে করবেন রবীন্দ্রনাথ ঠাকুর, বাবু থিয়েটারের পরে আমাদের এখানকার যে মানে কমার্শিয়াল থিয়েটারের যেটা স্পেস তৈরি হল পাবলিক থিয়েটার, এবং পাবলিক থিয়েটারের পর থেকে আস্তে আস্তে মানে শিশির ভাদুরী থেকে পেশাদারি থিয়েটারে শিশির ভাদুরী থেকে আরম্ভ করে আমাদের আইপিটিএ গণনাট্য আন্দোলন, এবং সেখান থেকে নতুন ধারা কমার্শিয়াল থিয়েটার একটা স্পেস চলে যাওয়া, আমাদের থিয়েটার একটা নিজস্ব স্পেস চলে যাওয়া, এই পুরোটা হতে হতে আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, সেইটা যদি আমাদের কাছে একজন ডিরেক্টর হিসেবে না পরিষ্কার থাকে, যে তাহলে আমার মনে হয় যে আমি থিয়েটারে কি ডিজাইন করব, অর্থাৎ কোন ডিজাইনটা বেছে নেবো থিয়েটারে, সেইটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে। যে আমি কি আমার থিয়েটারে খুব রিয়েলিস্টিক স্পেসের মধ্যে যাবো, আমি কি অরিজিনাল বৃষ্টি টিষ্টি ফেলবো, বা আমি স্টেজে বসে খাবো দাবো, অরিজিনাল ভাত ডাল মাছ খাবো, কি আমি সুইচ টিপে আলো জ্বালাবো, না আমি কল্পনার আশ্রয় নেবো। তখন আমার ঐতিহ্য আমাকে বলে দেবে যে তোমাকে তার মানে কোথাও একটা তোমার পাওয়ার কিন্তু ইমাজিনেশনে, তোমার পাওয়ার কিন্তু রিয়েলিজমে নয়। কারণ আমি এই এতটা ইতিহাস বলার মূল জায়গাটা হচ্ছে যে আমরা যেটা দেখালাম, সংস্কৃত থিয়েটারের পর সংস্কৃত থিয়েটার কল্পনা থিয়েটার, সংস্কৃত থিয়েটারের পর লোকে যেটা বলে মধ্যযুগের থিয়েটারটা ছিল না, মধ্যযুগের থিয়েটারটা বহল তবিয়তে ছিল, বিভিন্ন ভাবে ছিল, টুকরো টুকরো ভাবে ভেঙে চলেছিল। এবং তারপরে যে একটা ফরমেশন এবং বিভিন্ন মঙ্গল কাব্য ধরে যে একটা ফরমেশন জায়গা আমরা বুঝলাম, এবং সাবঅল্টার্ন থিয়েটার যেরকম ভাবে আজকেও আমাদের বেঁচে রয়েছে, তার মধ্যে দাঁড়িয়ে যদি শহুরে আরবান থিয়েটারে আমরা কমিউনিকেট করতে চাই, তার অস্ত্র, ডিজাইনের অস্ত্র হবে কল্পনা, ডিজাইনের অস্ত্র বাস্তব নয়। এটুকু আপাতত আজকে বলার।